ওয়েলকাম স্টুডেন্টস। অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ, এই অধ্যায় থেকে তোমাদের বইয়ের থেকে কোন কোন লাইনগুলো ভালো করে তোমাদেরকে রিডিং পড়ে যেতে হবে সেইগুলো তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তোমরা যদি বইটা ভালো করে রিডিং পড়ে যাও, তোমরা যেমন 1 নাম্বার বা ছোট কোশ্চিন যেরকম তোমরা উত্তর দিতে পারবে, 2 নাম্বার দিতে পারবে, বড় প্রশ্নের উত্তর লেখাতেও তোমাদের কিন্তু সাহায্য করবে। দেখো, প্রথমে দেখো এইটা হচ্ছে পেজ নাম্বার 77। এই পেজে এই যে আমি যেখানে দেখো দাগ দিয়ে রেখেছি, দেখো এই যে আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যারা মাঝামাঝি স্তরে থাকেন সাধারণভাবে তাদেরকে মধ্যবিত্ত বলা হয়। এই যে মধ্যবিত্ত কাদের বলা হয়, এটা কিন্তু তোমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার দেখবে 2 নম্বর কিংবা 1 নম্বরের কোশ্চেন প্রতিটা পেজেই তোমরা কিন্তু এইটা কিন্তু তোমরা পাবে। দেখো, হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের মধ্যবিত্তদের ব্রিটিশ ভারতে ভদ্রলোক বলেও উল্লেখ করা হতো। এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে পাশ্চাত্য ইংরেজি শিক্ষার সংস্পর্শে এসে সামাজিক সংস্কারে উদ্যোগী হয়। কলকাতা, বোম্বাই, মাদ্রাজের মতো শহরকে কেন্দ্র করেই ওই ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্যোগগুলি গড়ে উঠেছিল। তাহলে এই যে ভদ্রলোক, মধ্যবিত্ত ভদ্রলোক, এরা কিন্তু বড় বড় যে শহর, সেই শহরগুলি কেন্দ্র করেই এদের হচ্ছে বাস ছিল। কেন্দ্র করে এই ভদ্রলোকদের সংস্কারমূলক উদ্যোগগুলিও দেখা দিয়েছিল। ঠিক আছে, এইটুকু তোমরা ভালো করে পড়বে। তারপরে দেখো, তারপরে কি আছে, সংবাদপত্র এবং জনমত। দেখো, আমি যেগুলো পড়তে হবে শুধু সেইগুলোই দেখাচ্ছি। দেখো, 1780 খ্রিস্টাব্দে ইংরেজ ব্যবসায়ী জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট নামে প্রথম একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। নির্ভীক ও নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশনের ফলে হিকি কোম্পানি প্রশাসনের বিরাগ ভাজন হন। তাহলে দেখো, এই যে অগাস্টাস, কি সে একটা ইংরেজ ব্যবসায়ী ছিলেন, সে অগাস্টাস হিকি তার নাম, এবং তিনি যে বেঙ্গল গেজেট সেটাই ছিল প্রথম সাপ্তাহিক পত্রিকা, সপ্তাহে একবার করে সেই পত্রিকা প্রকাশিত হতো, এবং পত্রিকাটি ছিল ইংরেজি ভাষা, এটা কিন্তু বাংলা ভাষায় নয়। তারপরে দেখো, এই যে প্রশাসনের বিরাগ ভাজন, আমরাও এখন দেখতে পাচ্ছি যেসব, এটা রাজনৈতিক হয়ে যায় বাদ দাও, হচ্ছে শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা সেটা ছিল দিগদর্শন, আর সাপ্তাহিক পত্রিকা সেটা ছিল সমাচার দর্পণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন তোমাদের পড়বেই। আচ্ছা, ভারতীয় সমাজ সংস্কারকদের অনেকেই বিভিন্ন সংবাদপত্র প্রকাশ এবং সম্পাদনার কাজে নিযুক্ত ছিলেন। তারপরে দেখো, এইটা পড়তে হবে, ঔপনিবেশিক প্রশাসনের তরফে বিভিন্ন সংস্কারমূলক আইন জারি করা হলেও কুপ্রথাগুলি রয়েই গিয়েছিল। কুপ্রথা, সেরকমই একটি কুপ্রথা। দেখো, 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষেধ করেছিলেন। তাহলে এটা কিন্তু শর্ট কোশ্চেনে তোমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে যাওয়ার যে প্রথা তিনি নিষিদ্ধ করেছিলেন। তারপরে চলে আসো, দেখো, দেখতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, বাংলায় ওই আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন এই যে 19 শতকের শিক্ষিত ভদ্রলোক ভারতীয়দের অনেকেই সমাজ সংস্কারের কাজে উদ্যোগী হন, যেটা আমরা প্রথম পৃষ্ঠায় পড়লাম, যে হচ্ছে মধ্যবিত্ত যে শ্রেণী, যে ভদ্রলোক। দেখো, বাংলায় ওই আন্দোলনকারীদের মধ্যে প্রধান ছিলেন রাজা রামমোহন রায়। যুক্তিসম্মত বিচারের সাহায্যে তিনি হিন্দু ধর্মকে সংস্কার করার কথা বলেছিলেন। কীরকম? মূর্তি পুজো কিন্তু আমাদের হচ্ছে যুক্তিসম্মত ব্যাপার নয় আর কি। পুরোহিততন্ত্র এবং পুরোহিতদের, ব্রাহ্মণদের যে প্রাধান্য ছিল সেটার তিনি বিরোধী ছিলেন, এবং বহু ঈশ্বরবাদের নিন্দা করেন। এই যে আমাদের যে বহু ঈশ্বর আমরা মানি, তারও কিন্তু তিনি নিন্দা করেছেন। সতীদাহ প্রথার নিষিদ্ধকরণে তার উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 19 শতকেও কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে, এটা শর্ট কোশ্চেন তোমাদের
মানে পরে 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন। যদিও সতীদাহ প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়েই গিয়েছিল, সম্পত্তিতে নারীর আইনগত স্বীকৃতির ক্ষেত্রে রামমোহন সওয়াল করেন। তাহলে এইটুকুন পড়বে ভালো করে, তিনি কতটা কতটা হচ্ছে তিনি লড়াই করেছিলেন, কতটা তিনি আন্দোলন করেছিলেন, সমাজের বিরুদ্ধে গিয়েছিলেন, এবং কতটা তিনি মানে বিপদের মধ্যে তিনি মানে পড়েছিলেন, কতটা তিনি অত্যাচার সহ্য করেছিলেন, সেটা তোমার পড়বে এখানে। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে দেখো 19 শতকের মাঝামাঝি সময়, এবার আমরা আসবো বিদ্যাসাগরের সম্বন্ধে আমরা পড়বো এখানে। 19 শতকের মাঝামাঝি সময় বিধবা নারীদের পুনরায় বিয়ে দেওয়া নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন গড়ে তুলেছিলেন। রামমোহনের মতো বিদ্যাসাগরও ব্রিটিশ প্রশাসনের কাছে আইন জারি করে বিধবা বিবাহ চালু করার দাবি জানিয়েছিলেন। এই যে এইটা পরে যে 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়, কিন্তু ভালো কাজ করলে তো মানুষ সবাই সহ্য করতে পারে না। হ্যাঁ, যে হিন্দু সমাজের সর্বস্তরে মোটেই বিধবা বিবাহ জনপ্রিয় হয়নি, বরং বিদ্যাসাগরের ব্যক্তিগত কয়েকটি উদ্যোগে কয়েকটি বিধবা বিবাহ আইন মানে বিবাহ আয়োজন করা হয়েছিল। তারপরে পেজটায় চলে আসছি। এবার আমরা রাজা রামমোহন রায় পড়লাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে আমরা জানলাম। এবার পড়বো হয়েছে ডিরোজিও। ডিরোজিও দেখো কি, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয়। এটা কিন্তু 2 নম্বরে তোমাদের পরীক্ষায় পড়বেই। বিভিন্ন সামাজিক প্রথা, তিনি কী কী প্রথার বিরুদ্ধে তিনি কী কী করেছিলেন সে এইটুকুনের মধ্যে আছে। দেখো, বিভিন্ন সামাজিক প্রথা রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। তাছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি নব্যবঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। এই যে জাতপাত, বাল্যবিবাহ, এই যে কুসংস্কারের বিরোধী তিনি ছিলেন, কিন্তু ব্রিটিশ শাসন এবং ইংরেজি শিক্ষার কিন্তু তিনি পক্ষে ছিলেন। ঠিক আছে, তার মত, তার যে ব্যাপার সেটা ছিল। আচ্ছা, সংস্কৃত কলেজে এবার হচ্ছে আবার চলে এলাম বিদ্যাসাগরের ইয়েতে। দেখো, এই যে 19 শতকে দ্বিতীয় ভাগে এবার সমাজ সংস্কার, বিদ্যাসাগরের সমাজ সংস্কারের সম্বন্ধে আমরা পড়ব। দেখো, হচ্ছে 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সমাজ সংস্কারে উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে পড়ানোর সময় থেকেই শিক্ষা সংক্রান্ত নানা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। তার উদ্যোগেই হচ্ছে ব্রাহ্মণ বৈধ, দেখো তখনও ছিল ব্রাহ্মণ বৈধ পরিবারের ছেলেদের পাশাপাশি, মানে ব্রাহ্মণ বৈধরা পড়তো, তারপরে কায়স্থ কায়স্থদেরও কিন্তু মানে পড়ার, সংস্কৃত কলেজে পড়ার হচ্ছে ইয়ে ছিল না, কী বলে, মানে অধিকার ছিল না, এই যে কলেজে পড়ার সুযোগ পায়। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষার দরকারও অনুভব করেছিলেন। তিনি বুঝেছিলেন মাতৃভাষা ও ইংরেজি মধ্যে সংযোগ সাধন দরকার। 1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি তিনি বই লেখেন বিদ্যাসাগর। পাশাপাশি ইংরেজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন তিনি। তাহলে এইগুলো দেখে, এগুলো পড়ে বোঝা যাচ্ছে তিনি তখনকারের যে সময়, তিনি সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন, যার ফলে তার এই সংস্কারমূলক কাজ আমরা তার মধ্যে দেখতে পাই। আচ্ছা, হচ্ছে সরকারি স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে তিনি মনে করতেন। এবার নারীদের উন্নতির জন্য তিনি কী করেছিলেন, এখান থেকে এটা দেখো, নারীদের শিক্ষা বিস্তারের প্রতি বিদ্যাসাগর নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা স্কুলগুলিতে অনেক মেয়েই পড়াশোনা করতো। ঠিক আছে, এবার আসবো এইখানে টুক করে পড়ে নেবো আমরা। দেখো যে আমরা হচ্ছে বাংলায় পড়লাম এবং ভারতের অন্যান্য জায়গায় কী সমাজ এবং শিক্ষা সংস্কার কী চলছিল। দেখো, ক্রমেই ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে এই যে 1840 খ্রিস্টাব্দের দশক থেকেই মহারাষ্ট্রে তথা পশ্চিম ভারতে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হতে থাকে। ক্রমেই ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যেও বিধবা বিবাহের উদ্যোগ দেখা যায়। 1863 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা
বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরং ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ে দারুণ ইম্পর্টেন্ট প্রার্থনা সমাজ সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিল। হলো এবার নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাই। দেখো পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই, এই যে এদের মধ্যে যে 19 শতকের নারী শিক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নারীও উদ্যোগী মানে হয়েছিলেন। এদের মধ্যে পশ্চিম ভারতে পণ্ডিতা রমাবাই, মাদ্রাজে ভগিনী শুভলক্ষ্মী, বাংলায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশেষ উল্লেখযোগ্য। 19 শতকের দ্বিতীয় ভাগে ব্রিটিশ প্রশাসন মেয়েদের শিক্ষার আওতায় আনার জন্য বিভিন্ন অনুদান ও বৃত্তি দেওয়ার উদ্যোগী নিয়েছিল। মানে ঔপনিবেশিক সরকার মানে একবার কয়েকটি কাজ করেছিল, তার ফলে নারী শিক্ষার বিকাশ ঘটে। এবার দেখো পণ্ডিতা রমাবাই কি সময়ের চেয়ে কতটা এগিয়ে তিনি কাজ করতে পেরেছিলেন। দেখো এখানে দেখা বলছে পণ্ডিতা রমাবাই ছিলেন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। প্রাচীন ভারতীয় শাস্ত্র বিষয়ে তার পড়াশোনা ছিল। সমস্ত সামাজিক বাধা নস্যাৎ করে তিনি এক শূদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় নিজের মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন রমাবাই। কীরকম সিদ্ধান্ত দেখো নিতে পেরেছিলেন। বিধবা মহিলাদের জন্য তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন। তবে রমাবাইয়ের উদ্যোগকে রক্ষণশীলদের অনেকেই সমালোচনা করেছিলেন। করবেই, এগুলো মানুষের সমালোচনা করার কাজ করবেই। মাদ্রাজ প্রেসিডেন্সি, দেখো এটা আবার বলছি, মাদ্রাজ প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে বিবাহ আন্দোলন শুরু হয়। তাহলে মাদ্রাজে কার নেতৃত্বে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে, বীরেশলিঙ্গম পান্তুলুর বাংলার ব্রাহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি কী চাইতেন না, মূর্তি পুজো, অস্পৃশ্যতা, জাতিভেদ, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। পাশাপাশি নারী শিক্ষা, বিধবা বিবাহের পক্ষেও সওয়াল করেন পান্তুলু। তিনি দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কারের আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। মাদ্রাজের শিক্ষিত নাগরিকদের অনেকেই এই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিল। কিন্তু হ্যাঁ ঠিক আছে, এটা পড়বে ভালো করে, এটা পড়বে, ঠিক আছে। এইগুলো ভালো করে রিডিং তোমরা ঘরে পড়বে। এগুলো রিডিং পড়লে তোমাদের সমস্ত কোশ্চেনে তোমরা উত্তর দিতে পারবে। আর